সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন। শুরু করছি আপনাদের আমাদের অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, আপনাদের অনেক ভালো লাগার অনুষ্ঠান, দ্য ভিউজ। টিভিএন নিউজ নেটওয়ার্কের অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান আপনারা জানেন, দ্য ভিউজ। প্রতিদিন আমরা সম্প্রচার করে থাকি। দর্শক যারা আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ফেসবুকে, তাদের জন্য হলো শুভেচ্ছা। পরবর্তীতে যারা আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে যুক্ত হবেন, অবশ্যই আপনারা ইউটিউবে আসলে রেজিস্টার করতে ভুলবেন না, এবং আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য রাখবেন, এবং ফোনে যদি সরাসরি আমাদের লাইভ ফেসবুক স্ট্রিমিং হচ্ছে, আপনারা যুক্ত হতে পারবেন এবং আমাদের সঙ্গে আপনাদের মন্তব্য দিতে পারবেন। এবং সরাসরি যারা স্টুডিওতে সংযুক্ত হতে পারেন, তাদের জন্য হলো 646-307-9828, এই নাম্বারটি যেটা স্ক্রিনে দেওয়া আছে। আর আজকে আমাদের যে বিষয়টি আমরা নিয়েছি, আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। আপনাদের বিভিন্ন ক্যাটাগরি আছে, স্ট্যাটাসে অ্যাডজাস্টমেন্টের জন্য কি কি করণীয় এবং কি কি প্রয়োজন, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া, সেটা বিষয়ে আজকে আলাপ করবেন আমাদের যথারীতি যিনি থাকেন, অত্যন্ত ইয়াং, দক্ষ এবং ভেরি 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 আপকামিং একজন অ্যাটর্নি, আমাদের গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের আমাদের সবার প্রিয় অ্যাটর্নি রঞ্জা বোস। ওয়েলকাম রঞ্জা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যথারীতি সবসময় আমাদেরকে সাহায্য করে থাকেন। আপনাদের মূল্যবান যে আপনাদের বুদ্ধি এবং আপনাদের যে এক্সপার্টাইজ এই বিষয়ে, সেটা দিয়ে আমাদেরকে, জনগণকে, আমাদের দর্শকদেরকে, আমাদের কমিউনিটিকে হেল্প করছেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। আছেন আরেকজন আমাদের কর্মকর্তা নিকি রিয়া, যিনি সচরাচর আমাদেরকে সাহায্য করে থাকেন এবং ভেরি এক্সপার্টাইজ, ওয়েল কনভার্সেন্ট উইথ দ্য ট্রান্সলেশন, এবং সবসময় আমাদেরকে যথারীতি উনি হেল্প করে থাকেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেরি করব না দর্শক, আর আমি তো আছি আপনাদের সঙ্গে এফ মিসবাহুজ্জামান, আপনাদের অ্যাঙ্কর হিসেবে। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদেরকে অ্যাকোমোডেট করার জন্য। আপনাদের ফোন, আপনাদের মন্তব্য ফেসবুকে এবং টেলিফোনেও আমরা অবশ্যই যতটুকু সম্ভব আমরা নেওয়ার চেষ্টা করব আমাদের দর্শকদেরকে। আর দেরি না করে আমি চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। সেটা হচ্ছে আজকে যে বিষয়, স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা, যেটা অ্যাটর্নি রঞ্জা বোস নিজেই উনি চুজ করেছেন। সো আমি ওনার কাছে দিয়ে দিলাম। ফ্লোর ইজ অন ইউর সাইড। অ্যাটর্নি রঞ্জা, ওয়েলকাম অ্যাগেইন, অ্যান্ড ফ্লোর টু ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার, তো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আমরা যখন বলি, আপনি ঠিক বলেছেন, শুনতে লাগে কি একটা স্ট্যাটাস থেকে আর একটা স্ট্যাটাস মানে মুভ করা। আর এটা ঠিক, কিন্তু যখন ইউএস গভর্নমেন্ট অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস বলে, ইমিগ্রেশন লয়ে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস মানে আপনার গ্রিন কার্ড পাওয়া, ইউ অ্যাডজাস্টিং টু আপনার একটা লফুল পার্মানেন্ট রেসিডেন্ট, ওটাকেই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস বলে। এই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস স্টেপটা কিন্তু কোনো মানে কোনোভাবেই করা যায়। ফ্যামিলি বেসড গ্রিন কার্ড হয়, আমরা সবাই জানি। এমপ্লয়মেন্ট বেসড গ্রিন কার্ড হয়, আমরা জানি। অ্যাসাইলামের পরে গ্রিন কার্ড পাওয়া যায়, ইউ ভিসার পরে গ্রিন কার্ড পাওয়া যায়। তো এই সব ক্যাটেগরির পরে যখন অ্যাপ্রুভ হয়, তারপর যখন যে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে মানুষ, সেই স্টেপটাকে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস বলে। আর এবং ওই একটা স্টেপই প্রচন্ড কমপ্লিকেটেড আর একটা হিউজ স্টেপ। তো ওই জন্য এটাকে অ্যাকচুয়ালি একটা সেপারেট ক্যাটেগরি মানা হয়, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। আর ওটাকে বলে কি ফর্ম 485টা সাবমিট করতে হয়, যেটা আপনার যদি ফ্যামিলি বেসড পেটিশন হোক, বা আপনার এমপ্লয়মেন্ট বেসড পেটিশন হোক, আপনার অ্যাসাইলাম গ্রান্ট করা হোক, বা আপনার ইউ ভিসা হোক, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস একটা মানে নিজেই একটা বডি অফ ইমিগ্রেশন ল। আর এটার জন্য অ্যাকচুয়ালি অনেক কটা রিকোয়ারমেন্ট আছে। ফর এক্সাম্পল, একটা রিকোয়ারমেন্ট, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য কি ইউএসএ তে হতে হবে, ইউএস এর মধ্যে হতে হবে। আর মানে সেকেন্ড, আপনি বলছেন, সরি আপনাকে একটু ইন্টারাপ্ট করলাম, মানে আপনি বলতে চাচ্ছেন যে যার জন্য অ্যাডজাস্টমেন্টটা করা হবে তাকে নিয়ে মানে আমেরিকার ভিতরেই থাকতে হবে? জি। হ্যাঁ, আমেরিকার বাইরে থেকে কেউ অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারে না। গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে, কিন্তু সেটাকে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস বলা হয় না।
বুঝতে তো পারছি। অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য ফিজিক্যাল প্রেজেন্স থাকতে হবে ইউএসএ তে। আর এটা অ্যাকচুয়ালি ভীষণ বড় এ রিকোয়ারমেন্ট। দে হ্যাভ টু বি ইন্সপেক্টেড অ্যান্ড এডমিটেড। ইন্সপেক্টেড আর এডমিটেড, এসেনশিয়ালি টু পুট ইট ইন মানে সিম্পল ওয়ার্ডস, ভিসা নিয়ে ঢুকতে হবে ফার্স্ট টাইম। যদি আপনি যখন আপনি ঢুকেছেন, আপনি আইদার যেই ভিসা হোক, টুরিস্ট ভিসা হোক, স্টুডেন্ট ভিসা হোক, আহ, আহ, আপনাকে ভিসা নিয়ে ঢুকতে হবে। যখন ইন্সপেক্টেড আর এডমিটেড বলে, তার মানেটা হচ্ছে কি একটা অফিসার আপনাকে দেখেছে, আপনাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, আপনার ভিসা দেখেছে, আর এবং আপনাকে এডমিট করেছে উইদিন দ্য ইউনাইটেড স্টেটস। লোকেরা ভাবে কি বর্ডার ক্রস করলে আর বিয়ে করে গেলে আমি ইজিলি খুব গ্রিন কার্ডটা অ্যাডজাস্ট করতে পারবো, মানে গ্রিন কার্ডটা পেতে পারবো। আনফর্চুনেটলি ইট ইজ নট ইজি। করা যায়, নিশ্চয়ই করা যায়, কিন্তু যখন মানে ইজিয়েস্ট ওয়ে টু অ্যাডজাস্ট স্ট্যাটাস, এই কটা রিকোয়ারমেন্ট দরকার। আপনার কথা আমি বুঝতে পেরেছি। আর অ্যাটর্নি রাঞ্জা, যেটা আপনি বলতে চাচ্ছেন যে ইট শুড বি আ লিগ্যাল এন্ট্রি, আই মিন থ্রু অ্যান ইমিগ্রেশন অফিসার ও বর্ডার চেকপোস্ট, হোয়াট এভার ইট ইজ, এটা একটা লিগ্যালাইজেশন প্রসেসে তারা আসতে হবে। হ্যাঁ, যে তারা ইমিগ্রেশন হয়েছে, তাকে বর্ডার চেক করেছে, তাকে অ্যাডমিট করেছে, অ্যান্ড হি হ্যাজ বিন গিভেন পারমিশন টু গেট এন্ট্রি টু দি ইউএসএ, ঠিক না? এবং যদি কেউ বর্ডারে এসে, বর্ডার একটা পোর্ট অফ এন্ট্রিতে এসে অ্যাসাইলামও চায়, আর তাকে বলা হয় কি ঠিক আছে তুমি ঢোকো আমাদের দেশে, অ্যাসাইলাম অ্যাপ্লাই করো, সেটাও ইন্সপেক্টেড এন্ড এডমিটেড। রাইট, রাইট, সেটাই সেটাই। তো নিকি, আপনি তো এইসব নিয়ে তো যথারীতি প্রতিদিনই তো আপনি ডিল করছেন, অ্যাসাইলাম কেস বলেন বা অ্যাডজাস্ট অফ স্ট্যাটাস বলেন, সেটাই বলেন। তো আপনার কি অভিজ্ঞতা, কি শেয়ার করবেন আমাদের জন্য? হ্যাঁ, আসলে আজকের বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বাংলাদেশ কমিউনিটিতে সবাই যারা আমেরিকাতে ঢুকছেন, আসছেন, সবাই কিন্তু এটার সাথে পরিচিত। কিন্তু আজকে অ্যাটর্নি রঞ্জন যেমন ভাবে বললেন যে এই স্টেপটাই কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ স্টেপ। কারণ এখানে যে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করা হয়, সেই অ্যাপ্লিকেশনটা যদি সুন্দরভাবে নিখুঁতভাবে না করা হয়, তখনই কিন্তু অনেক বিপদ হয়ে যেতে পারে, যদিও আপনি একদম গ্রিন কার্ডের দ্বার প্রান্তে চলে এসেছেন। তো অ্যাটর্নি রঞ্জন যেমন বললেন যে শব্দটা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস মানে হচ্ছে এক স্ট্যাটাস থেকে আরেক স্ট্যাটাসে যাওয়া, কিন্তু ইমিগ্রেশনের ভাষায় অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস বলতেই বোঝায় আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন। সো তাহলে শুনে দেখেন বিষয়টা কত গুরুত্বপূর্ণ। আপনি অলমোস্ট গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য এলিজেবল হয়ে গেছেন। এখন সেই অ্যাপ্লিকেশনটা I-485, এটা যে কত ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেটাই সবচেয়ে বিষয় আপনার জানতে হবে। আর অ্যাটর্নি রঞ্জা বলেছেন যে অনেকভাবে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করা যায়, মানে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করা যায়। এক নম্বর মনে করেন ফ্যামিলি বেসড, মানে আপনার হাজবেন্ড অথবা ওয়াইফ আপনার জন্য অ্যাপ্লাই করছে, আর আরেকটা হতে পারে বাবা মা ছেলে মেয়ের জন্য করছে, অথবা ছেলে মেয়ে বাবা মার জন্য করছে, এটা হচ্ছে ফ্যামিলি বেসড। এরপর হতে পারে এমপ্লয়মেন্ট বেসড, আপনার এমপ্লয়ার যদি আপনার জন্য এমপ্লয় করে থাকেন, যেগুলো হচ্ছে H1B অথবা EB3, এগুলো যদি হয় তাহলে সেটা হচ্ছে এমপ্লয়ার থ্রুতে এমপ্লয়মেন্ট বেসড। আর আরেকটা হচ্ছে অ্যাসাইলাম, আপনি যদি দেশে এসে অ্যাসাইলাম অ্যাপ্লাই করে থাকেন, তখন যদি আপনার অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়, তখন আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এই তিনটেই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। আর এখানে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা অ্যাটর্নি রঞ্জন বলেছেন, অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস আপনি তখনই করতে পারবেন যখন আপনি এন্ট্রিটা লিগ্যাল হবে। আপনি একটা ভিসা নিয়ে, মনে করেন আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে এসেছিলেন অথবা বিজনেস ভিসা নিয়ে এসেছিলেন, এই ধরনের কোনো ভিসা নিয়ে আপনি এসেছেন, এবং আরেকটা হচ্ছে বর্ডার দিয়ে এসেছেন কিন্তু আপনি ইন্সপেক্টেড, মানে পোর্ট অফ এন্ট্রি দিয়ে ঢুকেছেন, আপনাকে পুলিশ অফিসাররা ইন্সপেক্ট করেছে, তারপরে আপনাকে ঢুকতে দিয়েছে, এই যে আপনি লিগালি এন্ট্রি করলেন, তখনই কিন্তু আপনি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসে অ্যাপ্লাই করতে পারবেন, মানে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার অ্যাপ্লিকেশন গুলো অ্যাপ্রুভ হয়। কিন্তু এখানে একটা কথা, অনেক ফ্যামিলি আছে মনে করেন সে বর্ডার দিয়ে ঢুকেছে কিন্তু সে ইন্সপেক্টেড হয়নি, সে জাস্ট কোনোভাবে বর্ডারটা ক্রস করে ঢুকে গেছে। সেই ক্ষেত্রে সে যদি কোনো আমেরিকান সিটিজেনকে বিয়েও করে থাকে,
সে কিন্তু গ্রিন কার্ডের জন্য অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারবে না। এটা একটা অনেক বড় ব্যাপার, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। সেই জন্য বর্ডার ক্রস করে ঢুকে যাওয়াটা আসলে ঠিক না। ইন্সপেক্টেড হয়ে আপনি যদি বর্ডার ক্রস করতেও হয়, আপনি কিন্তু পোর্ট অফ এন্ট্রি দিয়ে ঢুকবেন, অথবা ট্যুরিস্ট ভিসা অথবা অন্য কোনো ভিসা নিয়ে আপনাকে আসলে তখনই আপনি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসটা করতে পারবেন। তো এখন রঞ্জা আমি একটা এখন জিনিস জি জি আমি বলেন। একটা জিনিস অ্যাড করব, শুধু একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে অ্যাসাইলাম। অ্যাসাইলামে যদি আপনি ক্রস করে ঢুকেন তাহলে আপনি পেতে পারেন গ্রিন কার্ড, কেননা অ্যাসাইলাম দ্য নেচার অফ রিলিফ ইজ লাইক দ্যাট। কিন্তু আপনি যদি ফ্যামিলি বেসড বা এমপ্লয়মেন্ট বেসড করতে চান, তাহলে বা ইউ ভিসাও করতে চান, তাহলে আপনাকে ভিসা নিয়ে আসতে হবে। হ্যাঁ জি, বুঝতে পারছি। সালেমের ক্ষেত্রে একটু there is a some consideration because they are coming through this way. কিন্তু এই যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য যে I-485, এটা কি সবার বেলায় একই সেম ফর্ম নাকি ডিফারেন্ট ফর্ম? না, সব হচ্ছে 485। সব 4 সবার same। regardless it is family based or any other হ্যাঁ। ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, আমি একটু ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন আসছে ফেসবুকে, জাস্ট আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। মিস্টার আব্দুর রাকিব বলছেন, সিবিএস নিউজে উনি দেখলাম যে অ্যাসাইলাম অ্যাপ্রুভালের পর গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন নাকি পজ করেছে, এটা কতটুকু সত্য? হ্যাঁ, এইটা আমিও পড়েছি, বাট নট ফর এভরিওয়ান। এটা শুধু পার্টিকুলার কান্ট্রিজ থেকে, যাদের আমার মনে হয় ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন আছে। আমার মনে হয় ভেনেজুয়েলা একটা ছিল। তো ওই সব দেশ থেকেই এখন মনে হয় একটা পজ হয়েছে, কিন্তু নট অল অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন। সব দেশের বেলায় না। না। উনি আরো বলেছেন যে আমি অ্যাসাইলাম অ্যাপ্রুভ হওয়ার পর অ্যাপ্লাই করেছি, এটা কি আসলেই পজ করেছে? আপনার তো বাংলাদেশ থেকে আমার মনে হয় না পজ করেছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। একটু উনি স্বস্তির আশ্বাস পেলেন। রকিব ভাই, আশা করি আপনার উত্তর পেয়েছেন। আমরা আরো প্রশ্ন নিব, আমাদের টেলিফোনে দর্শকরাও থাকতে পারেন, ওনাদেরকেও আমরা নিব। আর অ্যাসাইলামের ব্যাপারে আমি অ্যাসাইলামের ব্যাপারে একটু কনসার্ন, যেহেতু অ্যাসাইলাম আমরা জানি গত কয়েক বছরে প্রচন্ড রকমের প্রেশার অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্টসের জন্য, এবং পেন্ডিং কেসগুলো রয়ে গেছে। এখন এই যে নতুন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পর থেকে অনেক কিছু আমরা দেখছি পরিবর্তন হচ্ছে ইমিগ্রেশনের পপলাইনে, এমপ্লয়মেন্ট, জাজেস হ্যাজ বিন রিমুভড। তো এখন এদের ভবিষ্যতে আমরা কি দেখতে পারি? মানে এরা যে এই গ্রিন কার্ডের অপেক্ষা আছে, কারো ইন্টারভিউ অপেক্ষা আছে, আপনি কি মনে করেন এজ এন অ্যাটর্নি, আর আপনারা যেহেতু ইমিগ্রেশন ল ওয়ার্ল্ডে আছেন, আপনারা কি মনে করছেন আর আলটিমেটলি এটা কি হতে যাচ্ছে? মানে হোয়াট ইউ ফোরসি, আপনি কি দূরদর্শী কি দেখছেন? হ্যাঁ, এখন তো ন্যাচারালি স্লো চলছে, কেননা অনেক স্টাফিং মানে শর্টেজ আছে, আর আগেও ছিল। বাইডেনের সময়ও স্টাফিং শর্টেজ ইমিগ্রেশন কোর্টে ছিল। তো ওই জন্য এখন শুধু এন্টায়ার প্রসেসটা আর একটু স্লো চলবে। আর গভর্নমেন্ট এত মানে ফরগিভিং হয়তো হবে না, মানে বাইডেনের সময় লিস্ট ডিসমিসাল কেস, নিজের একটা ডিসমিস করার একটা উপায় ছিল। তো ওই উপায়টা এখন আর কি কমে গেছে। জি জি, ধন্যবাদ। এখন আমরা যেগুলো জানতাম যে এখনো বোধহয় এটাই আছে, ইউ মাস্ট বি নোয়িং বেটার দ্যান অল অফ আস, যে আফটার অ্যাপ্লাইং আপনার আপনার অ্যাসাইলাম কেস 4 থেকে 5 মাস সময় লেগে যায় গ্রিন কার্ডের আবেদন করার জন্য, নাকি? আপনি উইদিন 1 ইয়ার এলিজিবল, But আর উইদিন usually 2 it takes ইয়ার্স 5 months, আপনাকে 6 অ্যাপ্লাই months? করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখনো কি ওইটাই আছে, 5-6 মাস পরে আপনি অ্যাপ্লাই করতে পারেন গ্রিন কার্ডের জন্য, এই ধরনের কিছু? ইউ ক্যান অ্যাপ্লাই, বাট আপনি এলিজিবল হবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এলিজিবিলিটি লিমিটটা মানে কদিন পরে? 1 ইয়ারের পরে আপনি এলিজিবল হবেন। কিন্তু অ্যাসাইলামের সাথে একটা জিনিস আছে, আপনি যদি একবার গ্রিন কার্ডটা পেয়ে গেলেন, আপনি শুধু 4 বছর গ্রিন কার্ডটা রেখে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নর্মালি 5 বছরের একটা রিকোয়ারমেন্ট হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।
আর ওয়ার্ক পারমিট বা সোশ্যাল সিকিউরিটি এগুলো বোধহয় 5-6 মাসের ভিতরে চলে আসে নাকি না? হ্যাঁ, হ্যাঁ। আর আপনার যদি অ্যাসাইলাম গ্রান্ট হয়ে যায় আর আপনার গ্রিন কার্ড এলিজিবল এখন হয়নি, আপনি ওয়ার্ক পারমিট পেতে পারবেন। জি জি জি, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে ফোনে বোধহয় যুক্ত হয়েছে একজন। কে আছেন দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটা করুন প্লিজ। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমডি আশরাফুল ইসলাম বলছি ব্রঞ্জ থেকে। জি, আমার আশরাফ ভাই। প্রশ্ন হচ্ছে দুইটা। জি তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি সালাম হইনিছি, আপনার ট্রাভেল ডকুমেন্ট পাইছি। তো আমি এখন সৌদি আরবে যেতে চাই ফ্যামিলির জন্য দেখা করার জন্য। এটাতে কি কোনো প্রবলেম হবে? আর একটা প্রশ্ন হচ্ছে, আমার একজন আত্মীয় সালাম হইন হয়ে উনি গ্রিন কার্ড পাইছে, কিন্তু ওনার মা মারা গেছে কিছুদিন আগে দেশে। ইউএস থেকে অফিস থেকে কি কোনো লেটার বা পারমিশন নিয়ে যাওয়ার কি কোনো ওয়ে আছে বাংলাদেশে এখন? ঠিক আছে, বুঝতে পেরেছি ভাই, ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। হ্যাঁ। নিকি এবং জি জি, রাঞ্জা, বলে দুজনে দিচ্ছি। আপনারা বুঝতে রঞ্জা, পেরেছেন। হ্যাঁ, একটা উনি হচ্ছে উনি বলছেন, সৌদি আরব যেতে চান। জি উনি বলছেন, প্রথম ওনার প্রশ্ন হচ্ছে কংগ্রেচুলেশন আপনাকে, উনি অ্যাসাইলাম উইন করেছেন, অ্যাপ্রুভ হয়েছে এবং উনি ট্রাভেল ডকুমেন্টও পেয়ে গেছেন। তো উনি তো আসলে দেশে যেতে পারবেন না, তাই উনি সৌদি আরবে যেতে চান, ওখানে ওনার ফ্যামিলির সাথে উনি দেখা করবেন। এটাতে কোনো সমস্যা হবে কিনা, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ওনার একজন বন্ধু, উনিও অ্যাসাইলামে উইন হয়ে গ্রিন কার্ড পেয়েছেন, এখন ওনার মা মারা গেছেন, এখন এটা কি কোনোভাবে এমবাসির থ্রুতে পারমিশন নিয়ে উনি দেশে যেতে পারবেন কিনা? আচ্ছা, আপনার ফার্স্ট কোয়েশ্চেনটা অন্য কোনো ফ্যাক্টস না জেনে আপনার কেসের ব্যাপারে আমার মনে হয় আপনার কোনো প্রবলেম হবে না, আপনি যদি সৌদি আরবিয়া গিয়ে যান। আর আপনার সেকেন্ড কোয়েশ্চেনটা আমি একটু বুঝতে পারলাম না নাকি, অ্যাসাইলাম। মানে প্রশ্ন হচ্ছে, উনি অ্যাসাইলামের থ্রুতে গ্রিন কার্ড পেয়ে গেছেন, এখন ওনার দেশে মা মারা গেছেন, এখন উনি কি কোনোভাবে দেশে যেতে পারবেন পারমিশন নিয়ে? কারণ উনি তো অ্যাসাইলামের থ্রুতে গ্রিন কার্ড পেয়েছেন, হ্যাঁ, এটা কি সম্ভব? আনফরচুনেটলি এটা ডিফিকাল্ট হতে পারে, কেননা আপনি অলরেডি ইউএস গভর্নমেন্টকে বলে রেখেছেন কি আপনি যদি বাংলাদেশ যান, আপনার মনে হয় আপনাকে হামলা করা হবে বা আপনার মানে যান আপনার থাকবে, ডেঞ্জারে থাকবে। তো এটা ইউজুয়ালি রেকমেন্ড না, বাট আপনি একটা Correct. লয়ারের কাছে গিয়ে কথা বলুন, ওরা হয়তো কিছু আপনাকে আরেকটু বেটার অ্যাডভাইস দিতে পারবে। ধন্যবাদ ধন্যবাদ। আশা করি ভাইয়া আপনারা উত্তর পেয়েছেন। পরবর্তী কলার কি আছেন, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম বাশার। আমার একটা প্রশ্ন হলো, আমার ওয়াইফ আমার জন্য অ্যাডজাস্টমেন্ট, আমি এখানে ইউএসএ তে আছি, আমার ওয়াইফ অ্যাডজাস্টমেন্টের জন্য I-130 অ্যাপ্লাই করছে গত জুলাই মাসে 25 তারিখে, জুলাই মাসের 25 তারিখে। জি, তা আমি কি এখন কি I-485 সাবমিট করতে পারবো? কারণ আমার লয়ার বলতেছে যে আমাকে I-130 অ্যাপ্রুভ হইতে হবে। জি। আপনি ভাই, আপনি এখানে কি ভিসা এসেছিলেন, কিভাবে এসেছেন? আমি এসেছি B1 B2 ভিসাতে। আচ্ছা, আর আপনার ওয়াইফ কি সিটিজেন? আমার ওয়াইফ সিটিজেন। যখন সে অ্যাপ্লাই করছে লাস্ট ইয়ার জুলাইতে, তখন সে সিটিজেন। আচ্ছা, ঠিক আছে। অ্যাটর্নি রঞ্জা, উনি প্রশ্ন করছেন, উনি এই দেশে এসেছেন ট্যুরিস্ট ভিসা নিয়ে, তারপর বিয়ে করেছেন সিটিজেনকে, সিটিজেন ওয়াইফ ওনার জন্য অ্যাপ্লাই করেছেন গত বছর জুলাইয়ের 25 তারিখ, কিন্তু উনি শুধু I-130 অ্যাপ্লিকেশন করেছেন। তো ওনার কি I-485টাও কি একসাথে করা উচিত, নাকি I-130 অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত ওয়েট করা উচিত, এটা ওনার জানতে চাচ্ছেন। হ্যাঁ, তো আপনার ফার্স্ট অফ অল ভীষণ আইডিয়াল সিচুয়েশন, আপনাকে স্টার্টিং এই দুটো একসাথে অ্যাপ্লাই করলে আপনার হয়ে যেত, কোনো প্রবলেম হ্যাঁ, হতো করে না। ফেলা উচিত একসাথে। একসাথেই করে ফেলা উচিত। কিন্তু এখন আপনার যদি I-130টা অ্যাপ্রুভ হয়নি, আপনি একটা 485 দিতে পারেন। পসিবলি আপনার হয়তো ইন্টারভিউটা একসাথেই চলে এলো, বা I-130 যখন ইন্টারভিউ আসলো ওরা তখন 485টাও অ্যাডজুডিকেট করে দিল। তো আপনি দেখুন, আপনার লয়ারের সাথে একটু আরো কথা বলুন, সেকেন্ড ওপিনিয়ন নেন, আপনার নিজের পুরো কেসটা দেখে আপনাকে লয়ার বেটার আনসার দিতে পারবে, কিন্তু আগে থেকে আপনি এটা করতে পারতেন। হ্যাঁ, ধন্যবাদ একটু যদি ধন্যবাদ। আমি বলি,
আমি যদি একটু বলি, আসলে আপনি যদি এই দেশে এসে থাকেন এবং আপনি আপনার স্পাউসের মাধ্যমে অ্যাপ্লাই করছেন, তাহলে কিন্তু I-130 এবং I-485 একসাথে অ্যাপ্লিকেশন করে ফেলা যায়। হ্যাঁ, তাহলে আপনার ইন্টারভিউ একটাই হবে, এটাই। হ্যাঁ, আপনার অ্যাটর্নির সাথে এই ব্যাপারে আসলে কথা বলুন। জি জি, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতির পর ফিরে আসলাম। যে কথাগুলো আমরা বলছিলাম স্ট্যাটাস অফ অ্যাডজাস্টমেন্ট নিয়ে, অনেক কিছু ভাগ আছে যেটা অ্যাটর্নি রাঞ্জা বলছিলেন বারবার। বাট রিগার্ডলেস, I-145 ইজ দ্য ফর্ম দ্যাট ইউ হ্যাভ টু ফিল আপ। এটি আপনাকে পূরণ করতে হবে, কিন্তু সঠিকভাবে করতে হবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তখন কিন্তু এটা বিরাট সমস্যার মধ্যে আপনারা পড়ে যাবেন। তো এখানে আমাদের সঙ্গে যুক্ত আছেন দুজন, অন কলে আছেন। আর আমি একটা প্রশ্ন এখানে জানতে চাচ্ছি, একজন জানতে চাচ্ছে রিফাজ আহমেদ, বর্ডার ক্রস করে এখন ইউএসএ তে ঢোকা কি ঠিক হবে কিনা? হোয়াট ডু ইউ সাজেস্ট? এখন বর্ডার ক্রস করে কি ঢোকা কি ঠিক হবে? তো আমি একটা ইমিগ্রেশন লয়ার, তো আমি কখনোই বলবো না কি আপনি ইলিগালি বর্ডার ক্রস করুন। আমার মুখ থেকে এটা কখনোই ঠিক না। কিন্তু এখন কমে গেছে বর্ডার ক্রসিং, পেট্রোলিং একটু হয়তো বেড়ে গেছে, কিন্তু কোনো টাইমে ক্রস করা ঠিক না। ঠিক না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আরেক ভদ্রলোক উনিও প্রশ্ন করেছেন এখানে, যেটা আমি আপনাদেরকে শেয়ার করছি। উনি জানতে চাচ্ছেন মাই 130 অ্যাপ্রুভ হ্যাজ বিন অ্যাপ্রুভড। উনি খালেদ আহমেদ, উনি জানতে উনি 130 অ্যাপ্রুভ হয়ে গেছে। সো ক্যান আই ক্লোজ মাই অ্যাসাইলাম কেস? হি প্রবাবলি হ্যাজ, ওনার বোধহয় অ্যাসাইলাম কেসও ছিল। I-130 পিটিশনও অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন কি উনি উনার অ্যাসাইলাম কেসটাকে কি ক্লোজ করতে পারবেন? হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি আপনার অপশন অনেক আছে। আপনি যদি চাই ইউএসসিআইএস এর কাছে আপনার 485টা করতে পারেন, কিন্তু আপনি ইমিগ্রেশন কোর্টেও কিন্তু আপনার জাজ আপনার এলিজিবিলিটি একটা ডিটারমিন করতে পারে কি আপনার অ্যাডজাস্ট করা উচিত নাকি না। তো আমি বলবো আপনি একটা লয়ারের কাছে যান, আর আপনার লয়ারকে গিয়ে জিজ্ঞেস করুন কোনটা করা উচিত। ভালো জিনিস হচ্ছে কি ইট ইজ পসিবল টু আনসার ইয়োর কোয়েশ্চেন, ইয়েস, কিন্তু এটা করা উচিত নাকি না আপনি লয়ারের কাছে গিয়ে জিজ্ঞেস করুন। ধন্যবাদ। আশা করি খালেদ সাহেব আপনার উত্তর পেয়েছেন। মাজভা উদ্দিন আহমেদ মুরাদ, উনি বলছেন ডিকিউ অ্যাপ্রুভ হওয়ার পর ইন্টারভিউ পর্যন্ত কি প্রতি 2 বছর পর পর পুলিশ ভেরিফিকেশনে আপলোড দিতে হয়? এটা আপনারা ভালো বলতে পারবেন। হ্যাঁ, ডিকিউ আসলে অ্যাটর্নি রঞ্জা উনি জিজ্ঞেস করছেন ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হয়ে আছেন, কিন্তু এখন তো ডকুমেন্টারি কোয়ালিফাইড হলেও অনেক দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। তো সেই জন্য উনি জিজ্ঞেস করছেন যে এভরি 2 বছর পর পর কি ওনাকে পুলিশ সার্টিফিকেট দিতে হবে কিনা, কারণ উনি হয়তো অনেক বছর ধরে অপেক্ষা করছেন, এখনো ইন্টারভিউ আসেনি। হ্যাঁ, আপনি সাপ্লিমেন্ট করতে পারেন, বাট নট নেসেসারি। কিন্তু হয়তো যখন আপনার ইন্টারভিউ হবে তখন আপনার সবকিছু নিয়ে যান। দিতে হবে আবার। দিতে হবে হ্যাঁ, আবার। মানে উত্তরটা হচ্ছে দেওয়া উচিত। হ্যাঁ, যদি আপনার কাছে চায় নতুন দিতে তাহলে দিবেন, আর না হলে যখন ইন্টারভিউ সময় আসবে তখন একটা নতুন নিয়ে যাওয়াই ভালো। অ্যাটর্নি রাঞ্জা, থ্যাংক ইউ ভেরি মাচ। মুরাদ ভাই, আপনি উত্তর পেয়েছেন আশা করি। অ্যাটর্নি রাঞ্জা, আরেকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমার মাথায় আসলো। ইনকেস ইনভেস্টার্স ক্যাটাগরি যেগুলো আছে EB3 বা এইগুলা, সেই ক্ষেত্রে কি ওই যে I-145 এর যে বিষয়টা আছে, এটাও কি ওই একই সমপর্যায়ে? সেম জিনিস, Same. শুধু পেটিশন স্টেজটা ডিফারেন্ট। ফ্যামিলির জন্য I-130, বিজনেস এমপ্লয়মেন্টের জন্য I-140, আচ্ছা আচ্ছা ইউ ভিসার জন্য আরেকটা ফর্ম, অ্যাসাইলামের জন্য 589। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো ইনভেস্টার্স ক্যাটাগরি অলসো দে ফলস আন্ডার দিস সেম, I-485. সবাইকে এন্ডে 485ই করতে হবে। জি জি জি, অনেক অনেক ধন্যবাদ। দর্শক কি আছেন আমাদের সঙ্গে? দুজন দর্শক আছেন, নাম বলে প্রশ্ন করুন। কোথা থেকে ফোন করছেন প্লিজ? আসসালামাইকুম, আমি আসাম বলছি, কুইন্স থেকে শুনতেছেন? জি জি জি, বলেন আবার। জি, কুইন্স থেকে বলতেছি হাসান। আমার প্রশ্ন ছিল, আমার বাবা অ্যাপ্রুভ হয়েছিল, বাট আমার রিমুভাল অর্ডারের জন্য আপনার যে পিডি রিকোয়েস্ট ওইটা অ্যাপ্রুভ হয়েছে। তারপর জয়েন্ট মোশন আপনার যে টার্মিনেশনের জন্য ইমিগ্রেশন কোর্টে যে নিউ ইয়র্কে ফেডারেল প্লাজাতে সাবমিট করা হয়েছিল। তো এটা 20 তারিখে আপনার যে অর্ডার ডিসমিশাল এবং মোশন ওয়াজ গ্রান্ট, বাট আদার সাইড আমার লাস্ট কোর্ট ছিল আপনার BIA. So that time BIA was denied. So
এখানে ইমিগ্রেশন কোর্টে জয়েন মোশন করার পরে 1 মাস পরে আবার বিআইএ তো আবার আপনার জুরিডিকশনের জন্য এখানে ফাইল করা হয়েছে। এখন এদিকে আমার এটা ডিসমিসাল হয়ে গেছে, মোশন গ্রান্ট হয়ে গেছে, বাট আদার সাইড বিআই স্টিল পেন্ডিং ফর জুরিডিকশন। তাহলে এখন বিআইটা কি হবে? এদিকে যে আপনার জজ এটা ডিসমিস করে দিল, গ্রান্ট মোশন করে দিল, তো ওইটা কি হইতে পারে? ওকে রাঞ্জা, এটা একটু জটিল হ্যাঁ। পাওয়া কেস। ওনার প্রশ্নটা হচ্ছে ওনার সম্ভবত অ্যাসাইলাম কেস ছিল, তারপর এটা ওনার পিটি রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছিল, তারপর জয়েন্ট মোশনও গ্র্যান্ট হয়েছিল, তারপরে ওনার এটা হয়তো বিআইএ তেও গেছে। তো ইন দ্য মিন টাইম ওনার আবার ভাওয়া কেস অ্যাপ্রুভ হয়ে জি গেছে। জি জি। হ্যাঁ, তো ভাওয়া কেস যেহেতু অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন ওনার ওই সিচুয়েশনটা কি হবে, ওই অংশটা কিভাবে শেষ করতে হবে? আমি ঠিক এক্স্যাক্টলি কোয়েশ্চেনটা বুঝলাম না, কেননা আমার মনে হয় ওরা বললো কি মোশন টু রিওপেন করে তারপর আমি ঠিক বুঝলাম না। মোশন টু রিওপেন জয়েন্ট মোশন গ্র্যান্ট হয়ে গেছে, তার মানে তারপর আবার- ওকে, তো তার মানে ওনার ডিপোর্টেশন অর্ডার ছিল, তারপর ছিল। মোশন টু রিওপেন করেছে। হ্যাঁ, তারপর এটা বিআইএ তেও আছে বললো। তো বাবা। বিআইএ তে যদি আছে তার মানে এখনো আপনার প্রসেস চলছে। চলছে। হ্যাঁ, প্রসেস চলছে, আর আপনার যদি 360 অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনি আর একটা মোশন দিতে পারেন। এটা অ্যাকচুয়ালি একটু কমপ্লিকেটেড আপনার ফ্যাক্ট প্যাটার্নটা, আমি বলবো আপনি একটা লয়ারের কাছে গিয়ে আর নিজের কথা বলুন। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। এটা অ্যাকচুয়ালি লিগ্যাল অ্যাডভাইস হয়ে যাবে আমি আপনাকে যদি কিছু বলি এখন। হ্যাঁ, আপনাকে ভাই আপনি অবশ্যই একজন দক্ষ লয়ার কাছে আসেন। আমাদের গেহিয়ান অ্যাসোসিয়েটস এ আমরা আপনাদেরকে ফ্রি কনসালটেশন দিচ্ছি, আপনি আমাদের কাছেও আসতে পারেন। আমরা পুরো ব্যাপারটা জেনে তারপর আপনাকে লিগ্যাল অ্যাডভাইসটা দিব। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। আশা করি ভাই আপনার উত্তরটা পেয়েছেন। আমাদের কাছে আরেকজন আছেন ভদ্রলোক, ফোনে নাম বলে কোথা থেকে করছেন, ফোন প্লিজ বলেন। জি, আসসালামু আলাইকুম। জি আমি রাকিব আহমেদ। আমার প্রশ্ন হচ্ছে, আমি 2018 সালে এসাইলম উইন করি। এসাইলম উইন করার আগে 2016-এ আমি একটা অ্যারেস্ট হয়েছিলাম, তখন এক্সিবিটেড হ্যারাসমেন্টে আমি গিলটি প্লি হই। পরে প্রবেশনে ছিলাম 2 বছর। এরপর আমি ভাই 2018 ওই সালে অংশটা আবার আমি বলতে হবে। আপনি 2015-এ কি অ্যারেস্ট হয়েছিলেন? জি জি, হ্যাঁ, তখন কিসের- এক্সিবিটেড হ্যারাসমেন্টে গিলটি প্লি হয়েছিলাম। আচ্ছা, তারপর এক্সিবিটেড হ্যারাসমেন্ট, এটা ছিল মিসডেমিনার। এরপর Okay. ওই সময় আমার এসালম কেস চলতেছিল। পরে 2018 সালে আমি এসালম উইন করি এবং পরে গ্রিন কার্ডও পাই। গ্রিন কার্ড পেয়ে আমি দেশে আমেরিকার বাইরে 2-3 বার যাওয়া হয়েছে। এখন আমার ইমিডিয়েট দেশে যাওয়া দরকার। তো এক্ষেত্রে আমি কি ট্রাভেলে কোনো সমস্যা হবে কিনা, এইটা চলছে। আচ্ছা, অ্যাটর্নি রঞ্জা উনি বলছেন ও 2018-এ ওনার অ্যাসাইলাম গ্র্যান্ট হয়েছে, কিন্তু ইন দ্য পাস্ট 2015-এ ওনার একটা অ্যারেস্টেড হিস্ট্রি আছে ফর অ্যাগ্রেভেটেড অ্যাসল্ট, যেখানে উনি গিলটি প্লি করেছিলেন। যাই হোক, তারপর উনি 2018-এ অ্যাসাইলাম উইন করেছেন। এখন ওনার একটু ইমার্জেন্সি বেসিসে দেশে যেতে হবে, উনি কি আসলে দেশে যেতে পারবেন কিনা? গ্রিন কার্ড আছে ওনার। হ্যাঁ, গ্রিন কার্ড আছে অ্যাসাইলামের থ্রুতে। রঞ্জা, উনি উনি হ্যাঁ। উনি অন্যান্য দেশে গিয়েছেন, এর মধ্যে অন্যান্য ইয়ে দেশে আছে, গেছেন, কিন্তু বাংলাদেশে যাওয়া হয়নি। তো ওনার একটু বাংলাদেশে যাওয়া প্রয়োজন। উনি কি এই অবস্থায় বাংলাদেশে গেলে কোনো সমস্যা হবে? হ্যাঁ, নিশ্চয়ই হতে পারে, আচ্ছা আচ্ছা। ও স্পেশালি এখন। প্লাস আপনার অলরেডি একটা ক্রিমিনাল কনভিকশন আছে। কালকেই আমি নিউজে পড়লাম কি গ্রিন কার্ড হোল্ডার রিটার্ন করছিল অনেক দিন আগেকার ক্রিমিনাল ছিল, ক্রিমিনাল গিলটি প্লি ছিল, কনভিকশন ছিল, আর একটা মানে এজেড মানুষ, তাদের বাচ্চা টাচ্চা সব ইউএস সিটিজেন, গ্রিন কার্ড ছিল, আর এর মানে ওয়াপাস এন্ট্রি করতে চাইছিল, আর এয়ারপোর্টেই ডিটেন করে গ্রিন কার্ডটা রিভোক ট্রাই করেছে ওরা। তো এখন আমি নিশ্চয়ই সাজেস্ট করব আপনি এটা heavy বাংলাদেশ risky যান হয়ে না এবং কোথাও যান না। এটা অনেক রিস্কি হয়ে যাবে যাওয়াটা। না, আর আরেকটা জিনিস ভাই, আপনি অ্যাসাইলামের থ্রুতে গ্রিন কার্ড পেয়েছেন, সেখানে হ্যাঁ। তো দেশে যাওয়া সম্পূর্ণভাবে নিষেধ।
তারপর আপনার যেহেতু এরকম একটা হিস্ট্রি আছে, আপনি একদমই দেশে যাওয়া এখন যাবেনই না, আপনার ভীষণ বড় রিস্ক হয়ে যাবে। সো যত কোথাওই বড় যান না, ইমার্জেন্সি হোক, প্লিজ। আপনার হ্যাঁ, এখানে গ্রিন কার্ডটা মেনটেন করা তো অনেক বড় ইম্পর্টেন্ট বিষয়। সো আপনি কিন্তু দেশে যাবেন না। জি, ধন্যবাদ ধন্যবাদ। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো। জি ভাই, আমার নাম বাশার। জি, কোত্থেকে আপনি ফোন করছেন? আমি ব্রুকলিন থেকে করছি। জি বাসার ভাই, স্ট্যাটেন আইল্যান্ড। প্রশ্নটা কি বাসার ভাই? জি, আমি আমি আবার আসছি। আমার প্রশ্ন যেটা ছিল যে I-485টা আমি সাবমিট করতে পারবো কিনা, জি বা আমার ওয়েট করতে হবে কিনা I-130 অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত। এই কেসটা যদি ওনারা যদি একটু দেখেন, ওনাদের কাছেই আমার কেস 14191। আচ্ছা, আচ্ছা রঞ্জা। ভাই, আপনি চলে আসেন আমাদের অফিসে। আপনি যদি জামাইকাতে আসেন, আপনি আসেন, আমি জামাইকাতে থাকবো। আপনি চলে আসেন, আমরা তখন পুরো ব্যাপারটা আপনি দেখে বলে দেব। এখন হ্যাঁ। পুরো না জেনে, পুরো ঘটনা না জেনে আমরা ওভার ফোন আসলে ওরকম ডাইরেক্ট কোনো অ্যাডভাইস দিতে পারছি না। আপনি চলে আসেন আমাদের অফিসে। জি ধন্যবাদ। জি, পরবর্তী কলার কে আছে, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া। ঈদ মোবারক সবাইকে। আমি জি। কি প্রশ্ন রাখতে পারি এখন? জি, প্রশ্ন রাখতে পারেন, আপনাকে ঈদ মোবারক। জি। আমি আসলে আপনাদের খুবই ভক্ত। আমি ফ্লোরিডা থেকে বলছি, অ্যাটর্নি রমজা। আমি ওনাকে রেফার করছিলাম আসলে দুইটা ক্লায়েন্ট। তো আমি একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে আছি, সেটা হচ্ছে আমি 2021-এ মার্চে আমার ওয়াইফের জন্য আমি অ্যাপ্লাই করি। কেস ডিকিউ হচ্ছে 23 ডিসেম্বর 2022-তে। টিল নাও তারা এখনো ইন্টারভিউ স্কেজুয়াল করতেছে না, বারবার তারা ওয়াইটের জন্য আমাকে লেটার দিচ্ছে। আমি কয়েকবার আমার স্টেট গভর্নরকে দিয়ে পুশ করছি, তাও তারা একই জিনিস বারবার অ্যান্সার করতেছে। ইন দি মিন টাইম আমি অগস্ট 24-এ আমার ন্যাশনালাইজেশনের জন্য অ্যাপ্লাই করি। তারা কয়েকদিন পর পরে ন্যাশনালাইজেশনের ডেটটাকে, ইন্টারভিউ ডেটটাকে পিছনে নিয়ে যাচ্ছে। এখন এই সিচুয়েশনে আমি আসলে খুবই ফ্রাস্ট্রেটেড আমার বেবি এবং আমার ওয়াইফের জন্য। তারাও বাংলাদেশে খুবই ফ্রাস্ট্রেটেড। এখন আমার কি কোনো পুশ করার কোনো ইয়ে আছে কিনা, ব্যবস্থা আছে কিনা, আমাকে কাইন্ডলি যদি এই বিষয়টা একটু বলবেন। ন্যাশনালাইজেশনটা কেন তারা পিছাচ্ছে, বারবারই পিছাচ্ছে। সময় একবারে 4 উইক দেখাচ্ছিল দুইবারই, আবার তারা 3 মান্থস পিছনে নিয়ে গেছে। তো আমার তো আলহামদুলিল্লাহ এখানে কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, কোনো এই ধরনের কোনো ফ্রেশ আমার সবকিছু। তাহলে কেন তারা এই সময়গুলো আমাদের ওয়েস্ট করতেছে? আপনাদের যারা আপনারা লয়ার আছেন, আপনাদের আমার মনে হয় স্ট্রংলি এই বিষয়গুলো নিয়ে তাদেরকেও কিছু স্ট্রংলি থ্রেট করা প্রয়োজন, যে তোমরা এইভাবে মানুষকে হয়রানি করতেছো। কারণ আমরা তো আমরা তো এই দেশে হাই ট্যাক্স আমরা পে করতেছি, কিন্তু আমরা তো এইভাবে সাফার করা তো আমরা আসলে এটাকে অ্যাকসেপ্ট করতে পারতেছি না। জি ধন্যবাদ। তো আপনি আমাকে যদি অ্যাডভাইস করেন, এখন আমার ন্যাশনালাইজেশনটাও তারা এখনো পিছাচ্ছে বারবার, কিন্তু আমার ওয়াইফের কেসটাও তারা এখনো ইন্টারভিউ স্কেজুয়াল করতেছে না। সে ডকুমেন্টারি কোয়ালিফাইড 22 ডিসেম্বর 22-তে। জি জি, আমাদের হাতে সময় খুবই অল্প, রাঞ্জা এবং তো অ্যাটর্নি রঞ্জা, আপনারা উনি দুজনেই আসলে তার green ওনাকে একটু card- হেল্প করেন। হ্যাঁ, উনি গ্রিন কার্ড থাকা অবস্থায় ওনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিলেন 2021-এ। তারপর 2022-তে উনি ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়ে গেছেন, ওনার ওয়াইফ ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়ে গেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো ইন্টারভিউ আসছে না। তারপর এর মধ্যে গত বছর অগাস্টে উনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছেন, কিন্তু কোনো ইন্টারভিউ আসছে না, আসলেও সেটা পিছিয়ে যাচ্ছে। তো এই অবস্থায় কি হচ্ছে? উনি ভীষণ ফ্রাস্ট্রেশনের মধ্যে আছেন। আমি আপনার একদম মানে সিচুয়েশনটা বুঝতে পারছি। আনফরচুনেটলি এটা ভীষণ, আপনার মতো মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স, থাউজেন্ডস অফ লোক আটকে আছে। এটা অ্যাকচুয়ালি ভীষণ ফ্রাস্ট্রেটিং ব্যাপার। কি আপনার সাথে এটা হচ্ছে। আপনার বলছেন আপনি ওয়াইফ আর আপনার বেবি
ওখানে আছেন। একটা ভালো জিনিস কি, আপনার বেবি আপনার যখন সিটিজেনশিপ হয়ে যাবেন, আপনার বেবি অটোমেটিক্যালি সিটিজেন হয়ে যাবে, কিছু করতে হবে না, শুধু অ্যাপ্লাই করতে হবে। আর এবং আপনার ওয়াইফের জন্য আমি বুঝতে পারছি ভীষণ ফ্রাস্ট্রেটিং। আমার মনে হয় আপনি ইউএসসিআইএস এর কাছে একবার গিয়ে একবার ফলো আপ করতে পারেন, কিন্তু মানে অ্যাপ্লিকেশন ওয়াইজ এখন আনফরচুনেটলি ওয়েট করতে হবে আপনাকে। জি, ধন্যবাদ সবাইকে। আমরা একেবারেই আমাদের হাতে সময় নেই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, অ্যাটর্নি রঞ্জা এবং নিকিরিয়ার। আর আমাদের দর্শক যারা ছিলেন বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে, তাদেরকে আমি জানাচ্ছি আমার সাধুবাদ এবং ধন্যবাদ আমাদের সঙ্গে এত সময় থাকার জন্য। আর যারা ফেসবুকে ছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর পরবর্তী যারা থাকবেন সোশ্যাল মিডিয়াতে, তার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। আজকের মতো এই আয়োজন ছিল আমাদের মধ্যে। আজকের মতো আমি যাচ্ছি, আমার সব থেকে শুভেচ্ছা এবং শুভকামনা নেবেন। আমি এফ মিসবাউদ্দিন বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।